গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন হুমায়ুন আহমেদের লেখা একজন মায়াবতী। আজ চতুর্থ পর্ব। মীরা বাসায় ফিরল সন্ধ্যায়। মীরার ভাবি বললেন, জাহানারা নামে একটা মেয়ে টেলিফোন করেছিল, বলল মঞ্জুর খুব অসুস্থ, হাসপাতালে আছে। মীরা বলল, ও আচ্ছা, দেখতে যেতে চাও? আজ আর যাব না, প্রচণ্ড মাথা ধরেছে। জাহানারা মেয়েটা কে? 3 বার টেলিফোন করেছে। ওর অফিসে কাজ করে, টাইপিস্ট। বলেছে রাত 8টার পর আবার টেলিফোন করবে। আমাকে চাইলে বলবে আমি বাসায় নেই। মীরা তার ঘরে ঢুকে সুইচে হাত দিয়ে শক খেল। সুইচ ঠিক করা হয়নি। গত 2 দিন ধরে তার ঘরের সুইচ নষ্ট, বাতি জ্বলছে না। দিনের বেলা সমস্যা হয় না, রাতের অন্ধকার ঘরে ঢুকতে সমস্যা হয়। মশারি ফেলতে হয় অন্ধকারে। দরজা জানলা বন্ধ করে বিছানায় ওঠার পর চারপাশের অন্ধকার ভয়াবহ লাগে। এক বিন্দু আলোর জন্যে প্রাণ ছটফট করতে থাকে। এই অবস্থা থেকে মুক্তির একমাত্র পথ হচ্ছে চোখ বন্ধ করে কল্পনায় আলো ঝলমল দিন দেখা। ভাগ্যিস কল্পনা করার এমন অসাধারণ ক্ষমতা দিয়ে মানুষকে পাঠানো হয়েছিল। মীরা চমকে পেছনে তাকাল। অন্ধকারে মানুষ খুব সহজেই চমকায়। তাছাড়া কাপড়ের অদ্ভুত একজোড়া স্যান্ডেল পরে জালালউদ্দিন আজকাল নিঃশব্দে হাঁটা শুরু করেছেন। আচমকা এসে উপস্থিত হন। চিকন গলায় মীরা বলে এমনভাবে ডাকেন যে কেঁপে উঠতে হয়। তোর ঘরের সুইচ আজও ঠিক করা হয়নি, দোষ আমারই। আমি ইলেকট্রিশিয়ানকে খবর দিতে ভুলে গেছি। মীরা বলল, নো প্রবলেম। একটা টেবিল ল্যাম্প লাগিয়ে দিয়ে গেছি, দেখ তো জ্বলে কিনা। টেবিল ল্যাম্প জ্বলে কিনা তা দেখার জন্য এত রাতে ভাইয়া তার ঘরে আসবে, এটা মীরা আশা করে না। নিশ্চয়ই কিছু বলার আছে, এমন কোনো বিষয় যা সহজভাবে বলা যায় না, যার জন্য অজুহাত তৈরি করে ঘরে আসতে হয়। মীরা, ল্যাম্পটা কি জ্বলছে? এটার সুইচটাও খারাপ, খুব জোরে চাপ দে। জ্বলছে? হ্যাঁ। ভাইয়া এসো, ঘরে এসো। জালালউদ্দিন বললেন, রাত 10:30 বাজে, এখন তোর ঘরে ঢুকে কি করব? তুই ঘুমোতে যা, আমিও ঘুমাবো। তোমার যদি কিছু বলার থাকে বলো। জালালউদ্দিন বিস্মিত হয়ে বললেন, আমার আবার কি বলার থাকবে? তুই কি কিছু বলতে চাস? না। তাহলে ঘুমিয়ে পড়। ও আরেকটা কথা, চাকরির জন্য তোর ছোটাছুটি করার কোনো দরকার নেই। মাসে মাসে তোকে যে হাত খরচ দেই সেটা সামনের মাস থেকে ডাবল করে দেব। কোনো দরকার নেই ভাইয়া, চাকরি একটা পেয়েছি। সে কি? তোমাকে বলেছিলাম না, একজন স্মার্ট এবং ইন্টেলিজেন্ট তরুণীর চাকরি পাওয়া খুবই সহজ। বেতন কত? বেতন কত কি চাকরি সবই বলবো, আগে জয়েন করে নি। তোমার পিঠের ব্যথার কি অবস্থা? ব্যথা এখন নেই। স্ট্রেঞ্জ ব্যাপার কি জানিস? ব্যথাটা দিনে থাকে, রাতে থাকে না। তুই তো সব কিছুতে একটা যুক্তি দাঁড় করিয়ে ফেলিস। এই ব্যাপারে তোর যুক্তি কি? কোনো যুক্তি নেই। তুমি ঘুমাতে যাও, আমার খুব ঘুম পাচ্ছে। তবে তোমার যদি বিশেষ কিছু বলার থাকে তাহলে ভেতরে এসো। আমার ধারণা তুমি কিছু বলতে চাও। আমার ঘরের টেবিল ল্যাম্পটা জ্বলে কিনা সেই খোঁজে তুমি আসবে, এটা বিশ্বাসযোগ্য নয়। জালালউদ্দিন বিরক্ত গলায় বললেন, তো সবচেয়ে বড় সমস্যা কি জানিস? সবচেয়ে বড় সমস্যা হচ্ছে তোর ধারণা তুই সব কিছু বুঝে ফেলিস। যেখানে বোঝার কিছু নেই সেখানেও তুই এ থেকে জেড পর্যন্ত বুঝে ফেলছিস। রাগ করছো কেন? রাগ করছি না, সত্যি সত্যি টেবিল ল্যাম্প জ্বলে কিনা দেখতে এসেছিলাম। তুই তারও একটা ব্যাখ্যা দাঁড় করিয়ে ফেললি। তুমি যে রাগ করেছো তার থেকেই প্রমাণিত যে আমার ব্যাখ্যা ঠিক আছে। ব্যাখ্যা ভুল হলে মোটেই রাগ করতে না। তুই তোর ব্যাখ্যা নিয়ে থাক, আমি ঘুমাতে যাচ্ছি। যে কাপড়ের স্যান্ডেলে তিনি নিঃশব্দে হাঁটেন সেই স্যান্ডেলেই তিনি শব্দ করে হেঁটে নিজের শোবার ঘরের দিকে রওনা হলেন। রাগে তার গা জ্বলে যাচ্ছে, কারণ মীরার কথা সত্যি। তিনি আসলেই মীরার সঙ্গে জরুরি কিছু বিষয় নিয়ে আলাপ করতে এসেছিলেন।
তিনি বলতে এসেছিলেন মীরা যেন মঞ্জুরের সঙ্গে দেখা করার জন্য হাসপাতালে না যায়। অসুখ অবস্থায় মানুষের মাথা ঠিক থাকে না। মঞ্জুরেরও মাথা ঠিক নেই। সে আবোল তাবোল অনেক কিছু বলে ফেলতে পারে। এইসব শুনে মীরার যদি মনে হয় ডিভোর্স নেওয়া ঠিক হয়নি, তাহলেই সর্বনাশ। সম্পর্ক ছেদের পরের 1 মাস খুবই সর্বনেশে মাস। এই 1 মাস কেটে যাওয়া সম্পর্কের জন্য মন হাহা করতে থাকে। তিনি নিজের চোখে বন্ধু ফজলুকে দেখেছেন। স্বামী স্ত্রীতে দিনরাত ঝগড়া, কিছুতেই বনিবনা হয় না। ফজলু উত্তরে গেলে তার স্ত্রী যায় দক্ষিণে। ফজলু যদি কোনো ব্যাপারে হ্যাঁ বলে, তার স্ত্রী সঙ্গে সঙ্গে পরপর 3 বার না বলবে। এক সময় ফজলু বলল, তোমার সঙ্গে বাস করা সম্ভব হচ্ছে না। এই একবারই দেখা গেল তার স্ত্রীরও একই অভিমত। ডিভোর্স হয়ে গেল। ফজলু হাসতে হাসতে জালালউদ্দিনকে বলল, বাঁচলাম রে ভাই, জীবন প্রায় যেতে বসেছিল। এখন নিজেকে মনে হচ্ছে মুক্ত বিহঙ্গের মতো। সেই মুক্ত বিহঙ্গকে দেখা গেল ডিভোর্সের 10 দিন পর তার স্ত্রীর বাবার বাড়ির সামনের রাস্তায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাঁটাহাঁটি করে। মাথার চুল এলোমেলো, উদ্ভ্রান্ত দৃষ্টি, হাতে সিগারেটের প্যাকেট। একটার পর একটা সিগারেট ধরাচ্ছে, কয়েকটা টান দিয়েই ফেলে দিচ্ছে। দ্বিতীয় দিনেও একই অবস্থা। তার স্ত্রী ঘর থেকে বের হয়ে এলো এবং কঠিন গলায় বলল, কি চাও তুমি? ফজলু কাঁদো কাঁদো গলায় বলল, বাসায় চলো। বাসায় যাব মানে? কি বলছো এটা? ফজলু আবারও বলল, বাসায় চলো। তোমার মাথা আগেও খারাপ ছিল, এখন তো মনে হয় আরও খারাপ হয়েছে। বাসায় কি করে যাব? পাগলের মতো কথা বলছো কেন? ফজলু একটা রিক্সা দাঁড়া করালো এবং তৃতীয়বার বলল, বাসায় চলো। তার স্ত্রী দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, শাড়িটা বদলে আসি, এই শাড়ি পরে যাব নাকি? এখনও তারা একসঙ্গেই আছে। 2টো বাচ্চা হয়েছে। মনের মিলের ছিটে ফোটাও নেই। ঝগড়াঝাঁটি 10 গুণ বেড়েছে। তা নিয়ে ফজলুর মাথা ব্যথা নেই। জালালউদ্দিনের ধারণা মীরার ব্যাপারেও তাই হবে। যদিও মীরা আর 10টা মেয়ের মতো না, বেশ খানিকটা অন্যরকম, তবু শেষ পর্যন্ত তাই হবে। বিছানায় শুয়ে কাতরাতে কাতরাতে মঞ্জুর কিছু একটা বলতেই মীরার চোখে পানি এসে যাবে, আর সে হাসপাতাল থেকে নড়বে না। সেটা একটা ভয়াবহ ব্যাপার হবে। তিনি একেবারে গোড়া থেকেই এই ছেলেটিকে বিয়ে না করার জন্য মীরাকে বলেছিলেন। মীরা তার কথা শোনেনি, কোনো রকম যুক্তিতে কান দেয়নি। আজ তার ফল কি মীরা হাতে হাতে দেখছে না? বেশি বুঝলে তার ফল এই হয়। জালালউদ্দিনের মতিঝিলের অফিসে একদিন মীরা এসে উপস্থিত। তিনি বললেন, ব্যাপার কি রে? মীরা বলল, তুমি কি খুব ব্যস্ত? ব্যস্ত তো বটেই। তুই কি চাস? 15 মিনিট তোমার সঙ্গে কথা বলবো। জরুরি কিছু? অবশ্যই জরুরি। বিয়ে করব বলে ঠিক করেছি। জালালউদ্দিন অসম্ভব খুশি হলেন। হাসতে হাসতে বললেন, প্রতিজ্ঞা ভঙ্গ হলো? চিরকুমারী থাকবো, নিজের মতো থাকবো, ওই পোকাগুলো মাথা থেকে নেমেছে? হ্যাঁ, নেমেছে। ছেলেটা কি আমি চিনি? না, তুমি চেনো না। আমি নিজেও চিনি না। নিজেও চিনিস না মানে? তোর সঙ্গে পরিচয় নেই? পরিচয় আছে। পরিচয় থাকলে তো আর সবাইকে চেনা যায় না। ওই এই রকম। ছেলেটা কে বলতো শুনি? নাম হচ্ছে মঞ্জুর। নাম যাই হোক, ছেলেটা কে, কি করে, পড়াশোনা কি? মোটামুটি ধরনের একটা চাকরি করে প্রাইভেট ফার্মে। পড়াশোনা কি জিজ্ঞেস করিনি। বিয়ে পাস নিশ্চয়ই। পরিচয় কত দিনের? 2 মাস। ফ্যামিলির অবস্থা? ফ্যামিলি নেই, তার আবার অবস্থা? ফ্যামিলি নেই মানে? বাবা মা ভাই বোন কিছুই নেই। মা মারা গেছেন 2 বছর বয়সে, আর বাবা 16 বছর বয়সে। সে কি? মীরা খুব শান্ত গলায় বলল, এই ব্যাপারটাই আমাকে খুব আকর্ষণ করেছে। ভালোবাসাহীন পৃথিবীতে সে মানুষ হয়েছে। অতি প্রিয়জন কাউকে কখনো পায়নি, এই প্রথম পাবে। প্রবল আবেগ ও ভালোবাসায় সে বাকি জীবনটা আচ্ছন্ন থাকবে। জালালউদ্দিন ভুরু কুঁচকে বললেন,
উল্টোটাও তো হতে পারে। ভালোবাসা কি এই ছেলেটা হয়তো জানেই না, ভালোবাসবে কি করে? না জানলে তো ভাইয়া আরও ভালো, আমি তাকে ভালোবাসা শেখাবো। জালালউদ্দিন চিন্তিত মুখে বললেন, তোর কোনো ব্যাপারটাই আমার কখনো পছন্দ হয়নি, এটিও হচ্ছে না। আরও ভালো মতো আলোচনা করব। তুই চা খাবি? খাবো। চা খেতে খেতে তুমি কি ছেলেটির সঙ্গে কথা বলবে? ওকে নিয়ে এসেছি। নিয়ে এসেছিস? হ্যাঁ, বারান্দায় দাঁড়া করিয়ে রেখেছি। ঠিক করে রেখেছি চা খাবার সময় তাকে ডাকবো, চা খাওয়া শেষ হওয়া তাকে বিদায় করে দেব। তোমার সঙ্গে আরও খানিক্ষণ কথা বলবো। তুমি ছেলেটিকে দেখার পর কি মনে করছো তা শুনব। দেখার আগেই বলছি আমার পছন্দ না। মীরা মানিব্যাগ থেকে মুখ বন্ধ একটা খাম বের করে ভাইয়ের হাতে দিয়ে হালকা গলায় বলল, ছেলেটিকে দেখার পর তার সঙ্গে কথা বলার পর তুমি যা বলবে তা আমি লিখে এনেছি। তুমি দেখবে কেমন অক্ষরে অক্ষরে মিলে যায়। খামটা এখন খুলবে না। জালালউদ্দিন খাম হাতে বসে রইলেন। মীরা বারান্দা থেকে মঞ্জুরকে নিয়ে এলো। তিনি ছেলেটির মধ্যে এমন কিছুই পেলেন না যা দেখে খুব উৎসাহিত বোধ করা যায়। গায়ে চকলেট রঙের হাফ হাওয়াই শার্ট, ধবধবে সাদা প্যান্টের উপর ভালোই দেখাচ্ছে, চুল আঁচড়ানো, চেহারা মোটামুটি, চোখে মুখে এক ধরনের অনাগ্রহ যা এই বয়সী ছেলেদের মধ্যে দেখা যায় না। জালালউদ্দিন লক্ষ্য করলেন ছেলেটি তাকে ঠিক পাত্তা দিচ্ছে না। ইচ্ছাকৃতভাবে সে যেমন করছে তা না, স্বভাবটাই হয়তো এরকম। তিনি বসতে বলার আগে চেয়ার টেনে বসল। তিনি যখন বললেন চা না কফি, সে বলল কিছু খেতে ইচ্ছে করছে না। জালালউদ্দিন যখন সিগারেট বের করে বললেন চলবে, সে কোনো কথা না বলে সিগারেট নিল। যে মেয়েটিকে সে বিয়ে করতে যাচ্ছে তার ভাইয়ের কাছ থেকে এরকম সহজভাবে সিগারেট নেওয়া যায় না, সামাজিক কিছু ব্যাপার আছে। মীরা বলল, ভাইয়া এর নাম মঞ্জুর। তিনি শুকনো গলায় বললেন, শুধু মঞ্জুর? আগে পেছনে কিছু নেই, আহমদ বা মোহাম্মদ? মঞ্জুর বলল, জি না। সে কি? বাবা ডাকনাম রাখার সুযোগ পেয়েছিলেন, ভালো নাম রাখার সুযোগ পাননি। আমার ডাকনাম মঞ্জু। স্কুলে খাতাতে আমার নাম ছিল মঞ্জু। এসএসসি পরীক্ষার রেজিস্ট্রেশনের সময় হেড স্যার বললেন, মঞ্জু নাম তো দেয়া যায় না, এটাকে মঞ্জুর করে দিই, মঞ্জুর হোসেন। হোসেন আমার খুবই অপছন্দ, কিন্তু তা বলতে পারলাম না কারণ হেড স্যারকে খুব ভয় পেতাম। তাহলে তো আপনার নাম মঞ্জুর হোসেন, শুধু মঞ্জুর বলছেন কেন? অ্যাডমিট কার্ড যখন আসলো তখন দেখা গেল হেড স্যার আমার নামের শেষে হোসেন দিতে ভুলে গিয়েছিলেন। আমার আগে যে ছিল জহির আহমদ, তার নামের শেষে হোসেন লাগিয়ে দিয়েছেন। সেই বেচারার নাম এখন জহির আহমদ হোসেন। জালালউদ্দিন ভুরু কুঁচকে তাকিয়ে রইলেন। গল্পটা তার খুব বিশ্বাসযোগ্য মনে হল না। একদল মানুষ আছে যাদের ভাণ্ডারে এরকম গোটা 5 গল্প থাকে। গল্পগুলো বলে তারা প্রথম আলাপে লোকজনদের মুগ্ধ করে। সবাই ভাবে, বাহ, এই লোকটা রসিক তো। কিন্তু রস যে এই 5টিতেই সীমাবদ্ধ তা তারা জানতে পারে না। তার মনে হলো ছেলেটা কথাও বেশি বলে। নাম জিজ্ঞেস করলে যে লম্বা গল্প ফেঁদে বসে, সে তো সারাক্ষণই বকবক করবে। শেষ পর্যন্ত মীরা এমন একজনকে পছন্দ করল। আশ্চর্য। জালালউদ্দিনের ইচ্ছা ছিল আরও 2-1টা কথা জিজ্ঞেস করার, যেমন বাড়ি কোথায়, পড়াশোনা কি পরিমাণ করেছেন, কিন্তু এখন আর আগ্রহ বোধ করছেন না। মীরা বলল, আচ্ছা তুমি এখন যাও, ভাইয়ার সঙ্গে আমার কিছু কথা আছে। আগামীকাল 11টার দিকে তোমার অফিসে যাব। মঞ্জুর চলে গেল। যাবার আগে সাধারণ ভদ্রতায় আসসালামু আলাইকুম বলার কথাও তার মনে হল না। জালালউদ্দিনের মনটাই কালো হয়ে গেল। তিনি দুঃখিত হয়ে ভাবলেন, এই ছেলে, শেষ পর্যন্ত এই ছেলে। ভাইয়া, এখন তোমার মতামত বলো। তোমার মতামত আমার কাগজের লেখার সঙ্গে মিলিয়ে দেখব। জালালউদ্দিন বললেন, তোর পছন্দ হয়েছে, তুই বিয়ে কর, অসুবিধে কি? এটা তোর ব্যাপার, আমার তো কিছু না। মীরা হাসতে হাসতে বলল, তুমি এটা বলছো যাতে কাগজের লেখার সঙ্গে তোমার কথা না মেলে। তুমি ইচ্ছে করে উল্টো কথা বলছো, তাই না ভাইয়া? জালালউদ্দিন বিরক্ত হলেও স্বীকার করতে বাধ্য হলেন মীরার কথা সত্যি। মীরা বলল,
উঠি ভাইয়া, পরে তোমার সঙ্গে কথা হবে। সে ঘর থেকে বের হয়ে যাবার পর জালালউদ্দিন খাম খুললেন। মীরা গোটা গোটা করে লিখেছে, ভাইয়া তুমি মত দেবে, তুমি বলবে হ্যাঁ, তুমি তোমার ইচ্ছার বিরুদ্ধেই বলবে। দেখলে আমার কীরকম বুদ্ধি। এরকম একজন বুদ্ধিমতী মেয়ে কখনো ভুল করবে না। আমি যা করছি ঠিকই করছি, তুমি ভয় পেও না। ছেলেটা ভালো। বুদ্ধিমতী মেয়ে ভুল করে না, তার নমুনা এখন দেখা যাচ্ছে। 3 বছরের মাথায় তাকে স্বামীর কাছ থেকে আলাদা হতে হয়েছে। বদরুল আলম ভাগ্নেকে দেখতে এসেছেন। খালি হাতে আসেননি। 2 ডজন কমলা, 1 ডজন কলা এবং 4টা ডাব এনেছেন। একটা হরলিক্সের কৌটাও সঙ্গে আছে। তিনি বিছানার পাশে বসতে বসতে বললেন, কেমন আছিস? মঞ্জুর বলল, ভালো। ভালো তো সেটা বুঝতেই পারছি। ভালো না হলে এইভাবে বিছানায় বসে কেউ চা খায়? তোকে চা খেতে দিচ্ছে? হ্যাঁ দিচ্ছে। শুধু তাই না, ডাক্তার বলেছে আমি ইচ্ছা করলে বাসায় চলে যেতে পারি। বলিস কি? গতকাল ডায়ালাইসিস হলো, তারপর থেকে শরীর ইমপ্রুভ করছে, এখন বেশ ভালো। যে কিডনিটা কাজ করছিল না সেটাও কাজ করা শুরু করেছে বলেই আমার ধারণা। তোর কিডনি প্রবলেম তাহলে সলভড? বাঁচলাম। আমি মনে মনে ঠিক করে রেখেছিলাম প্রয়োজনে একটা কিডনি তোকে দেব। মঞ্জুর দরাজ গলায় বলল, সেই সুযোগ থেকে তোমাকে বঞ্চিত করব না মামা। সুযোগ এখনও আছে, 100 ভাগ আছে। কিডনি বদলাতে হবে। বদরুল আলম চুপ করে গেলেন। মঞ্জুর বলল, শুনে মনে হচ্ছে চুপসে গেলে। মঞ্জুর আলম বললেন, চুপসে যাব না তো কি, এই বয়সে কিডনি দিলে আমি বাঁচব? অপারেশনের ধকলই সইবে না। তুই ঠিকই বেঁচে থাকবি, মাঝখান থেকে আমি শেষ। তোমার আর বাঁচার দরকার কি, অনেকদিন তো বাঁচলে। এই বাঁচা কি কোনো বাঁচা? পরিশ্রম করতে করতে জীবন গেল, সুখের মুখ দেখলাম না। এখন একটু দেখতে শুরু করেছি, এখন যদি মরে যাই তাহলে লাভটা কি? তাও ঠিক। বদরুল আলম বললেন, নে কলা খা। কলা খাবো না মা, তুমি খাও। কলা হলো ফ্রুটসের রাজা। একটা কলায় কতটুকু আয়রন থাকে জানিস? কতটুকু? অনেক, বলতে গেলে পুরোটাই আয়রন। তুমি বসে বসে আয়রন খাও, আমার ইচ্ছে করছে না। আর কিডনি নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, এমনি বললাম। কিডনি লাগবে না? লাগবে হয়তো, লাগলেও তোমারটা না। বদরুল আলম বেশ নিশ্চিন্ত বোধ করলেন। 2টা কলা এবং একটা কমলা খেলেন। হৃষ্ট গলায় বললেন, তোর এখানে কোনো লোকটোক নেই? একটা দা পেলে ডাব কেটে খাওয়া যেত। এখানে কোনো লোকজন নেই মামা। ডাব সঙ্গে করে নিয়ে যাও, তোমার অফিসের লোকজন কেটে দেবে। ডাবের শাঁসেও কিন্তু আয়রন আছে। মঞ্জুর বিরক্ত গলায় বলল, তুমি আয়রনের এত খোঁজ কোথায় পেলে বলো তো? কাঠের মিস্ত্রি বলে তুই আমার কথা বিশ্বাস করছিস না? করছি, বিশ্বাস করছি। 1 কাপ চা খেতে পেলে মন্দ হতো না। মঞ্জুর বলল, এখানকার চা মুখে দিতে পারবে না মামা, ভয়াবহ চা। প্রচুর চিনি, প্রচুর দুধ আর প্রচুর জীবাণু। প্রচুর জীবাণু মানে? হাসপাতাল হচ্ছে অসুখের গুদাম, এখানকার চায়ে জীবাণু থাকবে না তো কোথায় থাকবে? কিলবিল করছে জীবাণু। তুমি বরং চলে যাও। তুই আমাকে বিদায় করে দিতে যাচ্ছিস কেন? বিদায় করতে চাচ্ছি কারণ তোমার সঙ্গে কথা বলতে ভালো লাগছে না। তোমার গা থেকে তারপিন তেলের গন্ধ আসছে, গন্ধে বমি এসে যাচ্ছে। বদরুল আলম দুঃখিত গলায় বললেন, তুই কি কোনো কারণে আমার উপর রেগে আছিস? রেগে থাকলে সেটা খোলাখুলি বল, খামাখা তারপিন তেলের কথা আনলি কেন? আমি কি গায়ে তারপিন তেল মাখি নাকি একটা ফার্নিচার আমি যে আমার গায়ে দুবেলা তারপিন তেল দিয়ে বার্নিশ করা হয়? তোর রাগটা কি জন্য শুনি? আমার কোনো রাগ নেই। অবশ্যই আছে, কারণটাও জানি। কাঠমিস্ত্রি হয়েছে বলে কি আমার বুদ্ধিশুদ্ধি থাকবে না? ঠিক আছে, কি কারণ তুমি বলো। তোকে বলেছিলাম তোর বিয়েতে একটা খাট বানিয়ে দেব, এমন খাট যে যেই দেখবে টেরা হয়ে যাবে। সে খাট দেয়া হয়নি, তোর রাগটা এই কারণে। কাঠ এখন কেনা হয়েছে। বার্মা টিক খুঁজেছিলাম, পাইনি। চিটাগং টিক কিনেছি, সিজন করা কাঠ, খুব ভালো জিনিস। 6 মাসের মধ্যে তোর খাট আমি দেব,
যা, কথা দিলাম। 6 মাস আমি টিকব না মামা। পাগলের মতো কথা বলিস না তো। সত্যি বলছি, 6 মাস টিকব না। ডাক্তার বলেছে এই কথা? ডাক্তাররা কি আর সরাসরি বলে? তাহলে কি স্বপ্নে দেখেছিস? হ্যাঁ। কি স্বপ্ন? মঞ্জুর হাসল, কিছু বলল না। বদরুল আলম উদ্বিগ্ন গলায় বললেন, স্বপ্নটা কখন দেখেছিস? মাঝরাতে না শেষ রাতে? মাঝরাতের স্বপ্নের কোনো গুরুত্ব নেই, শেষ রাতের স্বপ্ন হলে চিন্তার কথা। শেষ রাতেই দেখেছি। ঘুম ভেঙে দেখি সকাল। বদরুল আলম আরও উদ্বিগ্ন হয়ে বললেন, পেট ঠিক ছিল তো? বদহজম অবস্থায় স্বপ্ন দেখলে ভুলে যা। বদহজম টজম কিছু না, পেট ঠিকই ছিল। কি দেখলি স্বপ্নে? দেখলাম আমি এই বিছানায় শুয়ে আছি, একটা ধবধবে সাদা চাদরে আমার সারা শরীর ঢাকা। আমি বুঝতে পারছি আমি মারা গেছি। একজন ডাক্তার এসে বললেন, ডেড বডি এখনো সরানো হয়নি? কোনো মানে হয়? খামুখা একটা বেড দখল করে আছে। সবাই তখন ধরাধরি করে আমাকে নিচে নামিয়ে দিল। আমার বিছানায় নতুন একজন রোগী চলে এলো। তার কিছুক্ষণ পরে জাহানারা হাসপাতালে ঢুকল। সে অবাক হয়ে সবাইকে জিজ্ঞেস করছে, স্যার কোথায়? কেউ বলতে পারছে না, অথচ আমি মেঝেতেই পড়ে আছি। জাহানারাটাকে আমাদের অফিসে কাজ করে। স্বপ্নটা কি এখানেই শেষ না আরও আছে? আর নেই, এর পরপরই আমার ঘুম ভেঙে যায়। এই স্বপ্ন দেখে তোর ধারণা হলো তুই আর 6 মাস বাঁচবি। তুই তো দেখছি বিরাট গাধা। তোকে আমি খাবনামা বই দিয়ে যাব, পড়ে দেখিস। পরিষ্কার লেখা আছে, স্বপ্নে নিজের মৃত্যু দেখলে দীর্ঘায়ু হয়, তুই বাঁচবি অনেক দিন। বাঁচলে তো ভালোই। তুমি কি এখন যাবে না বসবে আরও খানিকক্ষণ? বসি কিছুক্ষণ। আমার তো আর অফিস না যে ঘড়ির কাঁটা ধরে যেতে হবে। আমার হলো স্বাধীন ব্যবসা, ইচ্ছে হলে যাব, ইচ্ছে না হলে যাব না। সারাদিন তোর সঙ্গে বসে থাকতে পারি, কোনো সমস্যা হবে না। মঞ্জুর আঁতকে উঠে বলল, তুমি কি সারাদিন থাকার প্ল্যান করছো? বদরুল আলম বললেন, কোনো প্ল্যান ট্যান নেই, এক কাপ চা খেতে পারলে হতো। তোমার চায়ের ব্যবস্থা করছি, দয়া করে চা খাও, চা খেয়ে বিদায় হও। মঞ্জুর বিছানা থেকে নামল। শরীর বেশ ভালো লাগছে, মাথা ঘুরছে না বা দুর্বল দুর্বল লাগছে না। বাসায় চলে গেলে কেমন হয়? গরম পানিতে ভালো করে গোসল করে একটা লম্বা ঘুম দিলে শরীর অনেকখানি ঠিক হয়ে যাবে বলেই মনে হয়। মঞ্জুর গেল চায়ের খোঁজে, আর তার প্রায় সঙ্গে সঙ্গেই ঘরে ঢুকল জাহানারা। অবিকল স্বপ্ন দৃশ্যের মতো একটা ব্যাপার হলো। সে চোখ বড় বড় করে বলল, স্যার কোথায় স্যার? বদরুল আলম মেয়েটির দিকে তাকিয়ে রইলেন। মেয়েটি সুন্দর, শুধু সুন্দর না, বেশ সুন্দর। সবচেয়ে সুন্দর তার গলার স্বর, কানে এসে গানের মতো বাজে। জাহানারা আবার বলল, স্যার কোথায়? বদরুল আলম বললেন, তোমার নাম কি জাহানারা? জাহানারা সেই প্রশ্নের জবাব না দিয়ে প্রায় কাঁদো কাঁদো গলায় পাশের বেডের রোগীকে বলল, স্যার কোথায়? জাহানারা আজ অফিসে যায়নি, বাসা থেকে সরাসরি চলে এসেছে। ঘর থেকে বের হবার সময় ধাক্কা লেগে একটা পানির গ্লাস ভেঙেছে। তখনই তার বুক ছ্যাঁত করে উঠেছে, নিশ্চয়ই কোনো দুঃসংবাদ আছে। যে বাসে আসছিল মাঝপথে সেই বাসের চাকা বসে গেল। খারাপ সংবাদ, নিশ্চয়ই কোনো খারাপ সংবাদ। কখনো বাসের চাকা বসে না, আজ বসল কেন? বদরুল আলম বললেন, মা তোমার নাম কি জাহানারা? জাহানারা বলল, এই বিছানায় যে রোগী ছিলেন উনি কোথায়? মঞ্জুর আমার জন্য চা আনতে গেছে, তুমি এখানে বসো। আমি মঞ্জুরের মামা হই। তোমার নাম জাহানারা, তাই না? জি। কি করে বললাম বলো তো? জাহানারা তাকিয়ে রইল, সে সত্যি বুঝতে পারছে না। কলা খাবে? খেয়ে দেখো। মঞ্জুর খাবে বলে মনে হয় না, নাও একটা খাও, প্রচুর আয়রন আছে। ফরিদও জাহানারার সঙ্গে এসেছে। সে দরজার উপাস থেকে ভীত চোখে তাকিয়ে আছে, তার হাতে টিফিন ক্যারিয়ার। মঞ্জুর চা নিয়ে ফিরে এলো, তার হাতে ছোট্ট একটা ফ্লাস্ক, সঙ্গে 10-12 বছরের একটি ছেলে
যার এক হাতে দুটো খালি কাপ, অন্য হাতে কয়েকটা নোনতা বিস্কিট। সে বিস্কিটগুলো বদরুল আলমের দিকে বাড়িয়ে ধরল। তিনি বললেন, মারব এক থাপ্পড়, হাতে করে বিস্কিট নিয়ে এসছে। ছেলেটি নির্বিকার ভঙ্গিতে বলল, ইচ্ছে হইলে খাইবেন, ইচ্ছে না হইলে নাই, থাপ্পড় মারামারি কেন? মঞ্জুর বলল, খেয়ে ফেলেন মামা, হাত যেমন নোংরা প্লেটও সেরকম নোংরা, বরং হাতে দেওয়ার মধ্যে এক ধরনের আন্তরিকতা আছে। জাহানারা হাসছে, তার খুব ভালো লাগছে। যে মানুষটা মরমর হয়ে বিছানায় পড়েছিল তা কেমন সুস্থ স্বাভাবিক দেখবে সে ভাবেইনি। চোখের নিচে কালিও অনেক কম। গালের খোঁচা খোঁচা দাড়িগুলো কেটে ফেললেই কেউ বুঝবে না এই মানুষটা বড় ধরনের অসুখে ভুগছে। জাহানারা, কখন এসেছ? কিছুক্ষণ আগে। চা বিস্কিট কিছু খাবে? জি না। কলা খেতে পারো, প্রচুর আয়রন আছে। আমার কথা বিশ্বাস না হলে মামাকে জিজ্ঞেস করে দেখতে পারো। বদরুল আলম চা খাচ্ছেন, নোনতা বিস্কিটও খাচ্ছেন। দোকানের ছেলেটি কাপ ফেরত নিয়ে যাবার জন্য অপেক্ষা করছে। তার হাতে এখনও দুটো বিস্কিট ধরা আছে। জাহানারা বলল, আপনার শরীর তো সেরে গেছে বলে মনে হয়। মঞ্জুর বলল, আমারও তাই মনে হচ্ছে। 10টার দিকে ডাক্তার এসে দেখবে, তাকে বলবো আমাকে রিলিজ করে দিতে। আবার যখন শরীর খারাপ হবে ভর্তি হব। ইতিমধ্যে কিডনি জোগাড়ের চেষ্টা চালাবো, পাওয়া গেলে তো ভালোই, না পাওয়া গেলে নাই। জাহানারা বলল, স্যার, আমার কেন জানি মনে হচ্ছে আপনার কিছুই লাগবে না। না লাগলে তো ভালোই। বদরুল আলম বললেন, আমি তোকে একজন পীর সাহেবের কাছে নিয়ে যাব, অত্যন্ত পাওয়ারফুল পীর, ক্ষমতা অসাধারণ, পান বিড়ির একটা দোকান চালায়, বাইরে থেকে বোঝার কোনো উপায় নেই। গভীর রাতে মিনিস্টার সেক্রেটারি এরা আসে। মঞ্জুর বলল, দিনে আসে না কেন? দিনে আসলে তো লাভ নাই। দিনের বেলা পীর সাহেব হচ্ছেন দোকানদার, রাতে পীর। পীর সাহেবকে গিয়ে আমার অসুখের কথা বলবে? এরা ইচ্ছা করলে কি না করতে পারে। যাবি আজ? না। তোকে যদি রিলিজ করে দেয় তাহলে চল না আমার সাথে, ক্ষতি তো কিছু নেই। জাহানারা বলল, স্যার যান না, পীর ফকির সাধু সন্ন্যাসী এদের তো অনেক রকম ক্ষমতা থাকে। মঞ্জুর বলল, এদের একমাত্র ক্ষমতা হচ্ছে লোকজনদের ধোঁকা দেয়া, এর বাইরে এদের কোনো ক্ষমতা নেই। ভদ্রলোকের সঙ্গে কথা না বলি তুই বুঝে ফেললি? আগে কথা বল, তারপর ডিসিশন নে। পীর সাহেবের তাবিজ যে গলায় বাঁধতেই হবে এমন তো কোনো কথা নেই। উনি কি তাবিজও দেন নাকি? না, মাঝে মাঝে গলায় হাত বুলিয়ে দেন। গলায় কেন? আমি কি করে বলবো কেন? তুই যাবি কি না বল, আমি ফল পেয়েছি, হাতে হাতে ফল পেয়েছি। আচ্ছা যাও, যাব, তোমাকে খুশি করার জন্য যাব। যদি হাসপাতাল থেকে ছাড়ে তাহলে সরাসরি চলে যাব তোমার ওখানে। এখন দয়া করে তুমি বিদায় হও। জাহানারা, তুমিও যাও, আমি এখন খানিকক্ষণ ঘুমাবো, ঘুম পাচ্ছে। জাহানারা বলল, স্যার আপনি ঘুমান, আমি এই চেয়ারে বসে থাকি। আমি স্যার 3 দিনের ছুটি নিয়েছি। 3 দিনের ছুটি নেওয়ার কোনো দরকার নেই, আমি নিজেই কাল অফিসে জয়েন করছি। স্যার আপনি এই শরীর অফিস জয়েন করবেন? হ্যাঁ। যে 2টি বিস্কিট নিয়ে ছেলেটি বসেছিল, বদরুল আলম সেই 2টিও নিয়ে নিলেন এবং নিচু গলায় বললেন, বাবা চট করে আরেক কাপ চা আনতে পারবি? গলির ভেতর গলি, তার ভেতর আরেক গলি। মঞ্জুর বলল, তোমার পীর সাহেব তো মামা ভালো আস্তানা বের করেছেন। বদরুল আলম বললেন, পীর ফকির মানুষ, এরা কি ধানমন্ডি গুলশান এলাকায় থাকবে? এরা থাকবে চিপা গলিতে, বস্তিতে। তুমি কি খুঁজে বের করলে কিভাবে? সে বিস্তর ইতিহাস, তোকে একদিন বলবো। হাঁটতে পারছিস? হ্যাঁ। শরীরটা ঠিক আছে তো? এখনো আছে, চোখে এখনো কিছুই দেখছি না। নর্দমায় টর্দমায় পড়বো না তো? তুই আমার হাত ধরে ধরে আয়। তুমি কি এখানে প্রায়ই আসো? সপ্তাহে 1 দিন আসি, উনি আমাকে খুব স্নেহ করেন।
যেরকম নির্জন রাস্তা, আমার তো মনে হচ্ছে ফেরার পথে হাইজ্যাক হয়ে যাব। তোমার কাছে টাকা পয়সা বিশেষ নাই তো? কিচ্ছু আছে, অসুবিধা নেই। বাবার কাছে যারা আসে তারা কখনো হাইজ্যাক্ট হয় না। ওনাকে বাবা বলে ডাকো নাকি? বদরুল আলম কিছু বললেন না। মঞ্জুর বলল, তুমি বাবা ডাকলে আমাকে তো দাদাজান বলতে হয়। বদরুল আলম বিরক্ত গলায় বললেন, ওনার সঙ্গে ঠাট্টা তামাশা করিস না, এরা ঠাট্টা তামাশা পছন্দ করে না। বাবা দোকানের ঝাঁপ ফেলে ঘুমিয়ে পড়েছিলেন। ধাক্কাধাক্কির পর উঠে বসলেন। মধ্যবয়সী একজন ভদ্রলোক, যাকে বাবা ডাকা বেশ কঠিন। স্বাস্থ্যবান মানুষ, গায়ে হলুদ রঙের গলাবন্ধ নোংরা সোয়েটার, মাথার চুল লম্বা, চোখ লাল। ঘুমাবার আগে বাবা হয়তো মুখ ভর্তি করে পান খেয়েছিলেন। পানের রসে কালো ঠোঁট লালচে হয়ে আছে। ঘুম ভাঙানোয় বাবাকে বেশ বিরক্ত মনে হলো। কঠিন গলায় বললেন, কে চাই? আমাকে চিনেছেন? আমি উডকিংয়ের মালিক বদরুল আলম, আর এই আমার ভাগ্নে, নাম মঞ্জুর। চাই কি? কিছু চাই না, একে একটু দোয়া করে দেন, এর শরীরটা ভালো না। নিজের দোয়া নিজের করা লাগে, অন্যে কি দোয়া করব? এখন যান, বাড়ি গিয়ে ঘুমান। একটু গলায় হাত দিয়ে দোয়া করে দেন না। বললাম তো বাড়ি গিয়ে ঘুমান। ঘুমের মধ্যেও দোয়া আছে। ঘুমের সময় শৈল আরাম পায়, শৈল দোয়া করে, এই দোয়া কামে লাগে। মঞ্জুর হাই তুলে বলল, মামা চলুন যাই, আমার সত্যি সত্যি ঘুম পাচ্ছে। বদরুল আলম যেতে চাচ্ছেন না। মনে হচ্ছে দোয়া না নিয়ে তিনি যাবেন না। আমার ভাগ্নের শরীরটা খুবই খারাপ, যদি একটু দোয়া করেন। বাবার মন মনে হয় গলল। বাঁ হাত উঠিয়ে আচমকা মঞ্জুরের কণ্ঠার উপর রাখলেন। মঞ্জুরের মনে হলো দম বন্ধ হয়ে আসছে। চিৎকার করে ওঠার ঠিক আগে আগে হাত সরিয়ে নেওয়া হলো। তখনও মঞ্জুরের নিঃশ্বাস স্বাভাবিক হয়নি। শরীর তো খারাপ, খুবই খারাপ। বদরুল আলম বললেন, আপনি কি দোয়া করেছেন? না, দোয়ায় কিছু হনের নাই। আচ্ছা শোনেন, আপনার কি কোনো সন্তান মারা গেছে? কয়েক মুহূর্ত হতচকিত থেকে মঞ্জুর বলল, জি। কন্যা সন্তান? জি। কিভাবে বললেন? অনুমানে বলছি, অনুমান। আচ্ছা এখন যান, পরে একদিন আইসেন, দেখি কিছু করা গেলে কর্ম। বাবার দোকানের ভেতর ঢুকে ঝাঁপ ফেলে দিলেন। উৎকট বিড়ির গন্ধ পাওয়া গেল। বাবা সম্ভবত ঘুমাবার আগে বিড়ি খান। বদরুল আলম বললেন, পাওয়ার দেখলি কিভাবে বলে দিল? মঞ্জুর হাই তুলতে তুলতে বলল, তুমি আগে এসে বলে গেছ। খুব অন্যায় কাজ করেছ মামা। বদরুল আলম হতভম্ব গলায় বললেন, আমি আগে এসে বলে গেছি? আমার স্বার্থ কি? আমাকে চমকে দেবে, আমি হতভম্ব হয়ে ভাবব পীর বাবার কি ক্ষমতা, ভাগ্যিস মামা আমাকে ইনার কাছে এনেছেন, তোমার প্রতি খুব কৃতজ্ঞ হব, তুমি তা দেখে খুব খুশি হবে। এটাই তোমার স্বার্থ। চলো যাই। দুজনে হাঁটছে। মঞ্জুর খুবই ক্লান্ত বোধ করছে। মামার সঙ্গে তার আশাই ঠিক হয়নি। উচিত ছিল হাসপাতালের বিছানায় শুয়ে থাকা। ডাক্তাররা তাকে ছাড়তে রাজি হয়নি। মঞ্জুর যখন বলল, আমি তো এখানে শুয়েই থাকি, বাসায় গিয়েও শুয়ে থাকব, নিজের পরিষ্কার বিছানায় আরাম করে ঘুমাবো, আর আপনাদেরও তো খালি বেড দরকার না? এতেই ডাক্তারেরা রাজি হলেন। ডাক্তারদের একজন বললেন, প্রিয় মানুষদের সঙ্গে থাকলে মন ভালো থাকবে, মন ভালো থাকলে তার প্রভাব পড়বে শরীরে। ঠিক আছে, যান। মঞ্জুর চলে এসেছে এবং তার একজন প্রিয় মানুষ মেজ মামার সঙ্গে ঘুরছে। উচিত হয়নি, একেবারেই উচিত হয়নি। মঞ্জুর, জি? তুই কি আমার উপর রাগ করলি নাকি? রাগ করবো কেন? পীর সাহেবকে তোর বাচ্চা মারা যাবার খবরটা আগে দেয়া ঠিক হয়নি। তুমি তাহলে আগেভাগে খবর দিয়ে রেখেছিলে। বদরুল আলম কিছু বললেন না, মাফলার দিয়ে কান ঢেকে দিলেন। ভাবটা এমন যেন কিছু শুনতে পাচ্ছেন না, কাজে ব্যস্ত। বমি বমি লাগছে মামা। বলিস কি, শরীর আবার খারাপ করেছে?
মনে হচ্ছে তো সেরকম। মঞ্জুর রাস্তার পাশে বসে হড়হড় করে বমি করতে লাগল। বদরুল আলম দোয়া কুনুত পরে মঞ্জুরের মাথায় ফুঁ দিতে লাগলেন। এত বমি করছিস, ব্যাপারটা কি? তুই দেখি নাড়ি ভুড়ি সব বের করে ফেলবি। মঞ্জুর একসময় উঠে দাঁড়াল। কিছুক্ষণ আগেই তার চোখ স্বাভাবিক ছিল, এখন টকটকে লাল, যদি অন্ধকারে তা দেখা যাচ্ছে না। মামা, হাত ধরে ধরে তুমি আমাকে একটা রিকশায় তোলো তো। তুই কি আমার উপর খুব বেশি রাগ করেছিস? হ্যাঁ, করেছি। আমার বাচ্চার মৃত্যুর খবর আমি কাউকে বলি না। তুমি সেটা তৃতীয় শ্রেণীর এক ভণ্ডকে বলেছ। উচিত হয়নি। তৃতীয় শ্রেণীর বলছিস কেন? উনি খুব কামেল মানুষ। মানুষের চেহারা ছবি দিয়ে তো সবকিছু বিচার করা উচিত না। আমি চেহারা ছবি দিয়ে কাউকেই বিচার করি না। ওই লোকটা ভণ্ড। তুমি প্রতি সপ্তাহে একবার তার কাছে আসো, তোমাকে সে খুব ভালো করেই চেনে। অথচ আজ না চেনার ভান করল। না চেনার ভান করলে তার জন্য সুবিধা। সুবিধা কি? সে যখন আমার অতীত বলল, তখন আমি আর সন্দেহ করলাম না যে তুমি আগেই সব বলে বসে আছো। আর কি কি বলেছ? ডিভোর্সের কথাটা বলনি? বদরুল আলম কিছু বলার আগেই মঞ্জুর আবার বসে পড়ল। হড়হড় করে দ্বিতীয় দফায় বমি করল। 6 দিন পর মঞ্জুর অফিসে এসেছে। তাকে দেখে মনে হচ্ছে না সে অসুস্থ, বরং চকলেট রঙের শার্টে তাকে অন্য দিনের চেয়েও হাসি খুশি লাগছে। অনেকদিন পর ক্লিন শেভ করলে গালে এক ধরনের আভা দেখা যায়, তাও দেখা যাচ্ছে। কুদ্দুস বিস্মিত হয়ে বলল, স্যার আপনি অফিসে আইলেন? মঞ্জুর বলল, আশা কি নিষেধ নাকি? কুদ্দুস দাঁত বের করে হাসল। অফিসের অন্য কেউ হাসল না। কনস্ট্রাকশন সাইটের ম্যানেজার পরিমলবাবু বললেন, শুনেছিলাম আপনি গুরুতর অসুস্থ, কথাটা বোধহয় মিথ্যা। মঞ্জুর হ্যাঁ না কিছু বলল না। পরিমলবাবু মানুষটিকে সে পছন্দ করে না, কেন করে না তাও জানে না। এমনিতে পরিমলবাবু নিতান্তই ভদ্রলোক, পরোপকারী, অফিসের কাজেও অত্যন্ত দক্ষ। তিনি খুব অল্প সংখ্যক কর্মচারীদের একজন যিনি 10টা 5টা অফিস করেন এবং চেয়ারের পেছনে কোট ঝুলিয়ে বাড়ি চলে যান না। পরিমলবাবু বললেন, মঞ্জুর সাহেব, অফিসে আপনার সমস্যাটা কি বলুন তো? মঞ্জুর বিস্মিত হয়ে বলল, আমি তো কোনো সমস্যার কথা জানি না। না মানে, পে স্লিপ দেখছিলাম, লক্ষ্য করলাম পে স্লিপে আপনার নাম নেই। এই মাসে বেতন হয়নি। ও আচ্ছা, আপনি নিজে ক্যাশিয়ার সাহেবের সঙ্গে একটু কথা বলে দেখুন তো ব্যাপারটা কি। আমি জিজ্ঞেস করতাম, তারপর ভাবলাম আমি বাইরের লোক, ইনভলভ না, যার সমস্যা তাকেই খোঁজ নিতে হবে। আপনি ক্যাশিয়ারকে জিজ্ঞেস করুন। মঞ্জুর বলল, মনে হয় চাকরি চলে গেছে। চাকরি চলে গেছে মানে? এই প্রতিষ্ঠানের সঙ্গে আপনি জন্মলগ্ন থেকে আছেন, বলতে গেলে প্রতিষ্ঠান আপনাদের নিজের হাতে তৈরি, সেখানে বিনা নোটিশে চাকরি চলে যাবে? আপনি এক্ষুনি ক্যাশিয়ার সাহেবের সঙ্গে কথা বলুন। আচ্ছা, বলবো। আর স্যারও অফিসে আছেন, ওনার সঙ্গে কথা বলে দেখুন কি ব্যাপার। আপনার মতো মানুষের হুট করে চাকরি চলে যাওয়া তো ভয়াবহ অবস্থা। আপনারই যদি এই ব্যাপার হয় তাহলে আমাদের কি হবে? মঞ্জুর ক্যাশিয়ার সাহেবের সঙ্গে কথা বলতে গেল না। ক্যাশিয়ার সাহেব নিজেই এলেন। বেশ খানিকক্ষণ শরীরের খোঁজ খবর নিয়ে বললেন, আপনি কি খবর কিছু শুনেছেন? কোন খবরের কথা বলছেন? আপনার পে স্লিপের ব্যাপারে। শুনলাম। আমি যথারীতি সব পে স্লিপ বড় সাহেবের কাছে পাঠিয়েছি। বড় সাহেব সব পে স্লিপে সই করলেন, কিন্তু আপনারটাই করলেন না। মঞ্জুর উদাস গলায় বলল, না করলে আর কি করা। আপনি স্যারের সঙ্গে দেখা করুন। আমরা সবাই এই ব্যাপারে আপসেট। আমার তো মনটাই খারাপ হয়ে গেছে। অসুস্থ মানুষ, এখন টাকা দরকার। আমি বড় সাহেবকে জিজ্ঞেস করলাম, উনি বললেন। ক্যাশিয়ার সাহেব কথা শেষ করলেন না, অস্বস্তি নিয়ে চুপ করে গেলেন। মঞ্জুরও কিছু জিজ্ঞেস করল না। বেশি জানা ভালো না, জানলে মন খারাপ হবে। মঞ্জুরকে বড় সাহেবের ঘরে নিজ থেকে যেতে হলো না, বড় সাহেবই তাকে ডেকে পাঠালেন। মঞ্জুর ঘরে ঢোকা মাত্র নুরুল আফসার বললেন, তো শরীর কেমন? ভালো না, মারা যাচ্ছি মনে হয়।
কবে নাগাদ মারা যাচ্ছিস? 6 মাস নাগাদ টিকব। কিডনি বদলে ফেল। চেষ্টা করছি। পাচ্ছিস না? না। এই দরিদ্র দেশে কিডনি পাবি না, এটা একটা কথা হলো? 500 টাকা দিয়ে এই দেশে মানুষ খুন করা যায়। তুই কিডনি চেয়ে একটা বিজ্ঞাপন দে, লিখে দে 20,000 টাকা নগদ দেওয়া হবে, দেখবি 500 অ্যাপ্লিকেশন পড়ে গেছে। নে সিগারেট নে। মঞ্জুর সিগারেট ধরালো। চা খাবি? না। খা এক কাপ আমার সঙ্গে। মুখ অন্ধকার করে বসে আছিস কেন? ইজ এনিথিং রং? না। ভালো করে চিন্তা ভাবনা কর, তারপর বল ইজ এনিথিং রং। না। ভেরি গুড। তোর বেতন এই মাসে হয়নি, সেটা দেখেছিস? শুনলাম। কিছু বলতে চাস? না। এক অক্ষরে সব কথার উত্তর দিচ্ছিস, ব্যাপারটা কি? তুই কি কোনো কারণে আমার উপর রেগে আছিস? না, রেগে নেই। তাহলে এমন মুখ গোমড়া করে বসে আছিস কেন? একটা রসিকতা শুনবি? শোন, রিডার্স ডাইজেস্টে পড়লাম। এক ভদ্রলোক মৃত্যুর সময় বললেন, সবাই বলে পরকালে টাকা পয়সা কোনো কাজে লাগে না। কথাটা আমার কাছে বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না। আমি মৃত্যুর পর সঙ্গে করে $50,000 নিয়ে যেতে চাই। ভদ্রলোক নগদ $50,000 তার স্ত্রীকে দিয়ে বললেন, আমার কফিনে এই টাকাটা দিয়ে দিও, ভুল হয় না জানো। তার স্ত্রী করলেন কি, নগদ ডলার রেখে দিয়ে $50,000 একটা চেক দিয়ে দিলেন। নুরুল আফসার সমস্ত শরীর দুলিয়ে হাসতে লাগলেন। অনেক কষ্টে হাসি থামিয়ে বললেন, তুই হাসলি না, ব্যাপারটা কি? যাকে বলছি সেই হাসছে, শুধু পলিন হাসেনি। সে চোখ গোল গোল করে বলেছে, হোয়াট ইজ সো ফানি অ্যাবাউট ইট? ভালো কথা। পলিন তার 3 কন্যা নিয়ে আমেরিকা চলে যাবে বলে মনে হচ্ছে। পুরোপুরি চলে যাবে। তুই তুই একা থাকবি? না, আমিও চলে যাব। মঞ্জুর তীক্ষ্ণ চোখে তাকিয়ে রইল। বোঝার চেষ্টা করল ব্যাপারটা রসিকতা কিনা। রসিকতা বলে মনে হচ্ছে না। নুরুল আফসার বললেন, পলিন কিছুতেই নিজেকে অ্যাডজাস্ট করতে পারছে না, বাচ্চাগুলোও পারছে না। গত 4 মাস ধরে এই নিয়ে চিন্তাভাবনা চলছে, ঝগড়া চলছে, মন কষাকষি চলছে। এখন সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। ফার্মের কি হবে? কিছু একটা নিশ্চয়ই হবে। নে আরেকটা সিগারেট নে। সিগারেটের সঙ্গে 1 ঢোক হুইস্কি খাবি? আছে এখানে। সমানে হুইস্কি খেয়ে যাচ্ছি। বাসায় খাই, অফিসে এসেও খাই। নুরুল আফসার ড্রয়ার খুলে হুইস্কির বোতল বের করলেন, গ্লাসে ঢালতে ঢালতে বললেন, খাবি? না। আমি পুরোপুরি অ্যালকোহলিক হয়ে গেছি। আমার আগে অ্যালকোহলিক হয়েছে পলিন। আমেরিকায় পৌঁছে চিকিৎসা করাতে হবে। পলিন তো অ্যালকোহল ছাড়া কোনো তরল পদার্থই খাচ্ছে না। গত 2 মাসে সে 1 চামচ বিশুদ্ধ পানি খেয়েছে কিনা আমি জানি না। আগে তো কিছু বলিসনি। কেন বলবো? মীরা যে তোকে লাথি মেরে চলে গেল, তুই আমাকে বলেছিস? লাথি মেরে চলে যায়নি, ওই একই হলো। নুরুল আফসার গ্লাসে অনেকখানি হুইস্কি ঢাললেন, পানি মেশালেন না, ঢেলে দিলেন গলায়। তার মুখ বিকৃত হল না, তবে মুহূর্তের মধ্যেই চোখ টকটকে লাল হয়ে গেল। তিনি শীতল গলায় বললেন, মঞ্জুর, তোকে একটা কথা বলবো, মন দিয়ে শোন। শুনছি। এই ফার্ম ছেড়ে যাওয়া আমার জন্য কীরকম কষ্টের তা নিশ্চয়ই তুই জানিস। জানি। পলিনকে ছেড়ে দেওয়া আমার পক্ষে অসম্ভব। ওকে পাগলের মতো ভালোবাসি। তাছাড়া ও গেলে আমার বাচ্চাগুলোও যাবে। যাবে না? হ্যাঁ, যাবে। কাজে ওকে খুন করার একটা সূক্ষ্ম পরিকল্পনা আমার আছে। ওর হুইস্কির সঙ্গে খানিকটা আর্সেনিক মিশিয়ে দিলেই হলো। আর্সেনিক জোগাড় করেছি। একটা শুভ দিন দেখে জিনিসটা মেশানো হবে। 12ই ফেব্রুয়ারি হচ্ছে খুব শুভ দিন, ওর জন্মদিন। তোর নেশা হয়ে গেছে বলে আমার ধারণা। নেশা হয়নি, যা বলছি সুস্থ মাথায় বলছি। আজ তো 12 তারিখ, তাই না? হ্যাঁ। তুই কি সত্যি খাবি না? খা একটু আমার সঙ্গে। মদ হচ্ছে এমন এক তরল পদার্থ যা কখনো একা খাওয়া যায় না। তাছাড়া জিনিসটা কিডনির জন্য ভালো, সত্যিই ভালো।
মঞ্জুর চুপ করে রইল। নুরুল আফসার বললেন, না খেলে চুপচাপ বসে থাকবি না, চলে যা। আর পলিনকে খুন করা সম্পর্কে যা বললাম সবই রসিকতা। নেশা হলেই বলি, নেশা হয়েছে তোকে বলেছি। নেশা কেটে গেলে সব ভুলে যাব। তবে মনটা খারাপ, খুবই খারাপ। এত কষ্ট করে ফার্মটা তৈরি করেছি, সব জলে ভেসে যাবে। কাঁদতে ইচ্ছে হয়। নেশা খুব বেশি হলে কাঁদি। মুশকিল হচ্ছে নেশা আগের মতো হয় না। আমি পুরো বোতল শেষ করে ফেলবো, কিন্তু তেমন নেশা হবে না। যা, তুই যা, লিভ মি অ্যালোন। মঞ্জুর বেরিয়ে এলো। জাহানারা হাতে টাইপ করা একটা কাগজ নিয়ে দাঁড়িয়ে আছে। তার মুখ অসম্ভব মলিন। মনে হচ্ছে টাইপ করতে করতে সে খানিকটা কেঁদেছে। তার চোখের কাজল লেপটে গেছে। আজকালকার মেয়েরা চোখে কাজল দেয় বলে মঞ্জুরের ধারণা ছিল না। এই মেয়েটা দেয়, মীরাও দিত। মীরার সঙ্গে কি এই মেয়েটির কোনো মিল আছে? না, কোনো মিল নেই। দুজন সম্পূর্ণ দুরকম। জাহানারা বলল, স্যার আপনার জন্য দাঁড়িয়ে আছি। টাইপ হয়ে গেছে? জি। ইত্তেফাকে পাঠিয়ে দাও, বলো পরপর 3 দিন ছাপতে। আপনি কি দেখে দেবেন না? না স্যার, একটু দেখে দিন। মঞ্জুর দ্রুত চোখ বোলালো। কিডনি প্রয়োজন, একটি কিডনি কিনতে চাই। কেউ আগ্রহী হলে অতি সত্বর যোগাযোগ করতে অনুরোধ করা হচ্ছে। ঠিকানা দেয়া আছে উডকিংয়ের, কেয়ার অফ বদরুল আলম। মঞ্জুরের মনে পড়ল মামাকে এই ব্যাপারে কিছুই জানানো হয়নি। বিজ্ঞাপনটা ছাপা হবার আগেই জানানো উচিত। জাহানারা বলল, স্যার আপনি কি কিছুক্ষণ অফিসে থাকবেন না চলে যাবেন? আছে কিছুক্ষণ। আপনার শরীর কেমন? ভালো, বেশ ভালো। জাহানারা খানিকক্ষণ ইতস্তত করে বলল, স্যার আপনি কি একদিন আমাদের বাসায় আসবেন? আসবো, অবশ্যই আসবো। জাহানারা মনে মনে দীর্ঘ নিঃশ্বাস ফেলল। এর আগেও এই মানুষটিকে সে কয়েকবার তাদের বাসায় যেতে বলেছে। প্রতিবারই মঞ্জুরের উত্তর ছিল, যাব, অবশ্যই যাব, কেন যাব না। অথচ কোনোবারই জিজ্ঞেস করেননি ঠিকানা কি। এবারও জিজ্ঞেস করলেন না। আসলে উনি যাবেন না, কোনো দিনও না। জাহানারা ক্ষীণ স্বরে বলল, স্যার আপনাকে একটা কথা জিজ্ঞেস করব? করো। অফিসের সবাই বলাবলি করছে আপনার চাকরি নেই, কথাটা কি সত্যি? জানি না, হতেও পারে। আপনি বড় সাহেবকে কিছু জিজ্ঞেস করেননি? না, তবে সত্যি হওয়া সম্ভব। অনেকদিন ধরেই দেখছি আমার টেবিলে কোনো ফাইল নেই। অফিসে আমি অপ্রয়োজনীয় হয়ে পড়েছি। আমাকে ছাড়াই সব কাজ চলছে, খুব ভালোভাবেই চলছে। আমাদের বড় সাহেবকে আমি খুব ভালো করে চিনি। সে কখনো অপ্রয়োজনীয় মানুষজন রাখবে না। তার খুব ঘনিষ্ঠ বন্ধু হলেও না। ফার্মকে বড় করতে হলে কিছু কঠিন নিয়মকানুনের দরকার হয়। মঞ্জুর নিজের অফিসে ঢুকে গেল। খুব ক্লান্ত লাগছে, ঘুম পাচ্ছে। টেবিলে কোনো ফাইলপত্র নেই। ইজি চেয়ারে শুয়ে খানিকক্ষণ ঘুমিয়ে থাকা যায়। মঞ্জুর ইজি চেয়ারে কাত হওয়ার সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়ল। জাহানারা পেছন পেছন আসছিল। ঘুমন্ত মঞ্জুরকে দেখে তার মনটা অসম্ভব খারাপ হল। কি অসুস্থ একটা মানুষ, শোয়ার সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়েছে। মাথা কাত হয়ে আছে, কেমন অসহায় অসহায় ভঙ্গি। একটা বালিশ থাকলে মাথার নিচে দিয়ে দেয়া যেত। গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন হুমায়ুন আহমেদের লেখা একজন মায়াবতী। আজ 4র্থ পর্ব। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবার মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশেপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।